মধ্যপ্রাচ্য এক ধূধু বালুকাময় অঞ্চল, যেখানে মাইলের পর মাইল দেখা মেলে না কোনো জনবসতির। এখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। যে সামান্য বৃষ্টিপাত হয় তাও কিন্তু বালি মাটিতে দাঁড়াতে পারে না। এমন পরিস্থিতিতে, এমন পরিবেশে প্রাণের সঞ্চার ঘটিয়েছে নীল নদ। বর্তমানে এই অঞ্চল বিশেষ করে মুসলিম অধিবাসীকৃত। সেই মুসলিম অধিবাসী তাদেরকে নিয়ে বলা হয় যে ক্রমাগত অন্য ধর্মের প্রতি হিংসাপরায়ণ দেখিয়েছে। অন্যান্য অঞ্চলে তারা নিজেদের ধর্ম বিস্তার করেছেন এবং বিশেষ করে শিক্ষায় যে সমাজের বিশেষ কোনো অবদান নেই। কিন্তু ইতিহাস কি তাই বলে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবের সেই 300 থেকে 1500 সাল পর্যন্ত মধ্যযুগের একটি সময়, যাকে বলা হয় আরবের দ্য গোল্ডেন এজ। শুরুতে কিন্তু এই রুক্ষ শুষ্ক মরু অঞ্চলে সংঘবদ্ধ কোনো জনবসতি ছিল না। ছিল কিছু যাযাবর গোষ্ঠী, যারা নিজের পশুদের নিয়ে খাদ্য এবং জলের সন্ধানে যাযাবরের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতো। এই গোষ্ঠীগুলি ছিল শিক্ষায় নিরক্ষর এবং স্বভাবে বর্বর। এই গোষ্ঠীগুলির মধ্যে দ্বন্দ্ব কিন্তু ক্রমাগত লেগেই থাকতো। বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন গোষ্ঠী ক্রমাগত দ্বন্দ্ব লেগে থাকতো। এই গোষ্ঠীগুলিকে মোটামুটি 622 এডির আশেপাশে হযরত মুহাম্মদ একত্রিত করেন, সংঘবদ্ধ করেন এবং প্রবর্তন করেন মুসলিম ধর্মের। আরব থেকে শুরু হয়ে ধীরে ধীরে এই ধর্ম বিস্তার লাভ করে এবং ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলগুলিতে। মিশর, সিরিয়া, ইরাক, ইরান প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। এখানে আমরা সংক্ষিপ্তভাবে একটু বর্ণনা করলাম মুসলিম ধর্ম কিভাবে সৃষ্টি হলো এবং নিজের আশেপাশের অঞ্চলে কিভাবে তা বিস্তার লাভ করলো। এখন আলোচনা করব এই ধর্ম থেকে বেরিয়ে আসা সেসব কিছু মানুষদেরকে নিয়ে, যারা নিজেদের রচনা এবং আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন। তার মধ্যে প্রথমে আলোচনা করব আমরা সেই ব্যক্তিকে নিয়ে যার নাম প্রায় না নিলেই নয়। তিনি হলেন আল মাসুদি। আল মাসুদি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান ইরাকের বাগদাদে। তিনি ধর্ম, বিজ্ঞান এবং বিশেষ করে পৃথিবীর উৎপত্তির ইতিহাস নিয়ে তিনি বেশি আগ্রহী ছিলেন। তিনি মনে করতেন পৃথিবী মোটেই চ্যাপ্টা থালার মতো নয়। সেই সময় সমসাময়িক একটি ধারণা প্রচলিত ছিল যে পৃথিবী নাকি চ্যাপ্টা থালার মতন। সেই সময় মানুষ সমুদ্র তট থেকে দূরে যাত্রা করতে ভয় পেত, কারণ তারা মনে করত যে সমুদ্র তট থেকে দূরে যাত্রা করা যায়, বিশেষ করে বহু দূর যাত্রা করা যায়, তাহলে একটা সময় মানুষ পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবে এবং সেখান থেকে তারা মহাশূন্যে হারিয়ে যাবে। এই চিন্তা ভাবনাকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন পৃথিবীর আকৃতি মোটেই চাপটা থালার মতো নয়, পৃথিবীর আকৃতি ছিল গোলাকার। তিনি প্রথম মুসলিম পণ্ডিত যিনি এই ধারণাটিকে তুলে ধরেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তিনি যুক্তি দিয়েছিলেন পৃথিবী যদি আদতেই চ্যাপ্টা থালার মতন হতো, সেক্ষেত্রে সমস্ত ভূমিরূপ কিন্তু একই সাথে জলমগ্ন থাকতো। তিনি এটাও বলেছিলেন যে যে জাহাজের মাস্তুলকে আমরা সমুদ্র থেকে দূর থেকে হারিয়ে যেতে দেখি, এটাও কিন্তু পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার জন্যই হয়ে থাকে। আল মাসুদি মূলত জ্ঞানার্জনের জন্য প্রত্যক্ষ ভ্রমণকে তিনি বেশি গুরুত্ব দিতেন। তাই তিনি সিরিয়া, ইরাক, ইরান এবং ভারত ভ্রমণ করেছিলেন। আল মাসুদি বিশেষ করে ভারতের সিন্ধু উপত্যকা ভ্রমণ করেছিলেন। আল মাসুদি কিন্তু ভারতকে গভীরভাবে পর্যালোচনা করেছিলেন। তিনি যখন ভারতে এসেছিলেন এবং ভারত ভ্রমণ করেছিলেন, তিনি কিন্তু ভারতের বায়ু প্রবাহ সম্পর্কে অনেক বিস্তারিত পর্যালোচনা করেন। ভারতে প্রবাহিত হওয়া মৌসুমী বায়ু সম্পর্কে আল মাসুদি কিন্তু প্রথম যিনি এই বায়ু প্রবাহ সম্পর্কে ধারণা দেন। তিনি তার রচনায় মৌসুমী বায়ু প্রবাহ সম্পর্কে লেখেন এবং মৌসুমী শব্দটা এসেছে একটি আরবি শব্দ মৌসম থেকে। আল মাসুদির অবদান কিন্তু এখানে শেষ নয়। আল মাসুদি কিন্তু এর পরবর্তীতে বাষ্পীভবন এবং ভূমির চক্রাকার সৃষ্টি সম্পর্কেও বর্ণনা দিয়েছেন। কিভাবে জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভবনের পরে মেঘ সৃষ্টি হচ্ছে এবং মেঘের এই যে সাইকেল, এটার কিন্তু তিনি বর্ণনা দিয়েছিলেন। এছাড়াও ভূমিরূপের চক্রাকার পরিবর্তন সম্পর্কেও তিনি বর্ণনা দিয়েছিলেন। কিভাবে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, ক্ষয় পাচ্ছে, দেন আবার সৃষ্টি হচ্ছে, একই পর্যায়ে সাইকেলিক্যাল প্রসেসে কিভাবে এই ভূমিরূপের আবর্তন হচ্ছে, এই প্রথম ধারণাটিও কিন্তু আমাদের আল মাসুদি দিয়েছিলেন। এবার আলোচনা করব আমরা আল মাকদিসিকে নিয়ে, যিনি জন্মগ্রহণ করেন আজকের বর্তমানের বিতর্কিত অঞ্চল জেরুজালেমে। তিনি কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে বর্তমান যুগের অনেক আধুনিক চিন্তাধারার মাধ্যমে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছিলেন। আল মাকদিসি প্রথম বলেছিলেন কিভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হতে পারে, কিভাবে পৃথিবীর
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জলবায়ুর পরিবর্তন ঘটে। তিনি প্রথম বলেছিলেন যে জলবায়ু কিন্তু একই অক্ষাংশ বরাবর শুধুমাত্র পরিবর্তিত হয় এমনটা কিন্তু নয়। এমনকি উত্তর দক্ষিণে কিংবা একটি স্পেসিফিক অঞ্চলেও পূর্ব এবং পশ্চিমের জলবায়ু ডিফারেন্ট হতে পারে। কিভাবে হতে পারে এগুলো তিনি নিজের রচনায় প্রথম বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি এটাও লক্ষ্য করেছিলেন পৃথিবীকে যদি দুটো খণ্ডে ভাগ করা যায়, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, সেক্ষেত্রে কিন্তু উত্তর গোলার্ধের স্থলভাগের পরিমাণ আমাদের অপেক্ষাকৃত বেশি এবং দক্ষিণ গোলার্ধ উপেক্ষাকৃত একটু মুক্ত, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কিন্তু আমাদের জলভাগের পরিমাণ বেশি। সেই সময় কিন্তু পৃথিবীকে ডিফারেন্ট জলবায়ুতে ভাগ করা কোনো আলাদা মানচিত্র কিন্তু সেই সময় প্রস্তুত ছিল না। আল মাকদিসি প্রথম যিনি এই ধরনের মানচিত্র প্রস্তুত করেন। তিনি পৃথিবীকে টোটাল 14টা জলবায়ু মানচিত্রে প্রস্তুত করেন। সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু সব থেকে আলাদা ছিল। এবার আলোচনা করব এক বিশেষ ব্যক্তিকে নিয়ে। তিনি হলেন আল বিরুনি। তিনি জন্মগ্রহণ করেছিলেন মূলত আজকের উজবেকিস্তানে। কিন্তু প্রশ্ন হলো তিনি কেন বিশেষ? আল বিরুনির পুরো নাম আবু রেয়ান আল বিরুনি। তিনি বিশেষ কারণ তিনি এমন একজন আরবীয় পণ্ডিত এবং দার্শনিক যিনি ভারত ভ্রমণ করেছিলেন। মূলত হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে তিনি নিজের জীবনের এক দীর্ঘ সময় কাটিয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে পলি সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে ভারতীয় ভূখণ্ড। আল বিরুনি তার লেখায় প্রথম কাশ্মীর সমভূমির কথা উল্লেখ করেন। তিনি দেখান কিভাবে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে ভারতীয় বৃষ্টিপাতকে। আল বিরুনি কিন্তু প্রথম মুসলিম দার্শনিক এবং পণ্ডিত যিনি ভারতকে নিয়ে এত গভীরভাবে পর্যালোচনা করেছিলেন। মোহাম্মদ গজনী যখন ভারত আক্রমণ করলেন, আল বিরুনি কিন্তু ভারতে তখন মোহাম্মদ গজনীর সাথে এসেছিলেন। তিনি ভারতে আসলেন, ভারতকে পর্যবেক্ষণ করলেন এবং ভারতকে নিয়ে লিখলেন দুটি বই, কিতাব আল হিন্দ এবং তারিকুল হিন্দ। তিনি পতঞ্জলি সহ বিভিন্ন সংস্কৃত গ্রন্থকে তিনি আরবিতে অনুবাদ করেছিলেন। এবার আমরা আলোচনা করব মূলত আল বাত্তানিকে নিয়ে। আল বাত্তানি ছিলেন আরব অধিবাসী। তিনি মূলত জ্যোতিষ শাস্ত্রে তার অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। আল বাত্তানি প্রথম মুসলিম পণ্ডিত এবং দার্শনিক যিনি বলেন 365 দিন 5 ঘন্টা 46 মিনিট এবং 24 সেকেন্ডে এক সৌর বছর কমপ্লিট হয়। আল বাত্তানি ত্রিকোণমিতি এবং গণিতের নানান জটিল সমস্যার সমাধান করতে পারতেন সেই সময় দাঁড়িয়ে, যা কিন্তু প্রশংসার দাবি রাখে। এবার আলোচনা করব এমন এক মুসলিম পণ্ডিতকে নিয়ে যার নাম হয়তো বা আমরা শুনতে পারি। তিনি হলেন ইবন বতুতা। ইবন বতুতা মূলত জন্মগ্রহণ করেছিলেন ভূমধ্যসাগরীয় অঞ্চলের তাকফির নামক অঞ্চলে। স্বভাবে এবং চরিত্রে তিনি ছিলেন একজন গোঁড়া মুসলিম। তিনি দৃঢ় মুসলিম ফিলোসফিতে বিশ্বাসী। তিনি মুসলিম ফিলোসফির বাইরে সমস্ত কিছুকে অযৌক্তিক মনে করতেন। ইবন বতুতা মূলত ভ্রমণ করতে বেশি পছন্দ করতেন। তিনি মনে করতেন জ্ঞানার্জনের জন্য ভ্রমণই সব থেকে বেস্ট উপায়। কিন্তু সমস্যা ছিল তিনি যেখানে ভ্রমণ করতেন তিনি শুধুমাত্র মুসলিম সমাজের উপর বেশি ফোকাস করতেন। তাই ইবন বতুতার লেখায় কিন্তু আমরা অন্যান্য সমাজের মানুষের রূপরেখা কিন্তু অতটা খুঁজে পাই না। বিজ্ঞানের ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে আমরা কিন্তু ধার্মিক গোঁড়ামি এবং উদার মনোভাব উভয় ব্যক্তির মানুষকে কিন্তু পেয়েছি। আল মাকদিসি এবং আল মাসুদির মতো খোলা চরিত্রের মানুষকে যেমন আমরা পেয়েছি, তেমন ইবন বতুতার মতো পেয়েছি গোঁড়া ধার্মিকও। বর্তমান সময়ে দাঁড়িয়ে আজ আমরা বিভিন্ন অ্যাডভান্স ইকুইপমেন্টের সাহায্য নিয়ে বিজ্ঞান চর্চা করলেও তখন কিন্তু মানুষ বিজ্ঞান চর্চা করেছেন উদার মন, খোলা মস্তিষ্ক, অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা এবং সামান্য কিছু উপকরণ দিয়ে। আজ বর্তমানে ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া এই ব্যক্তিগুলো কিন্তু নিজের ছোট ছোট অবদানের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে রেখে গেছেন।